আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের শেষ ক্লাস। তো দেখো, গতদিন আমরা দুইটা অঙ্ক করছিলাম, একটা ছিল নাম্বার 4 আর একটা ছিল 5। আর আজকে ঠিক তার পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে নাম্বার 6। তো 4-5-এর সাথে 6 নাম্বারের একটা সিমিলারিটি আছে, তবে 6 নাম্বার অঙ্কটা একটু বিশেষত আছে। সেই বিশেষতটা বা বিশেষ জিনিসটা কি, সেটাই মূলত আসলে আমি আজকে ক্লিয়ার করতে চাই। খুব মনোযোগ দাও সবাই, লক্ষ্য করো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানিতে। তো লিটারের ব্যাপারটা তো আমি এমনি বলছিলাম যে কেন লিটার লেখে আমরা জানি না, লেখে লেখক, আমরা লিটারকে কেজি বানাই নেবো সরাসরি। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানিতে, তাহলে পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল? আচ্ছা, 100 গ্রাম ওজনের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানির মধ্যে 100 গ্রাম ওজনের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, ছাড়ার পরে কি হলো ঘটনা দেখো। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত? তাহলে ঘটনা কি ঘটবে সেটা একটু ক্লিয়ার করি আগে। দেখো, আগে একটু ভাবো, চিন্তা করো, আসলে ঘটনাটা কি হইলো। ঘটনা হলো পানির মধ্যে বরফ দিছি। তো যেই বরফটা আমি দিছি, কনফার্ম, আমি কিন্তু এর আগে তোমাদের একটা প্রশ্নে পড়াইছি যে যদি শুধু বরফ বলে তাহলে কিন্তু বুঝে নিব তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। সোজা কথা, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ভিতরে দিব, তখন তো দুইটা মিলে একসাথে আরেকটি তাপমাত্রা হবে। অবশ্যই সেই তাপমাত্রাটা হবে 0 ডিগ্রির চাইতে বড়, 30-এর চাইতে একটু কম। এটাই স্বাভাবিক, দুইটা মিলে। তাহলে আবারও বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে দিব, মিশে এমন একটা তাপমাত্রা হবে যেটা হবে 30-এর চাইতে ছোট কিন্তু 0-র থেকে বড়। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে বরফের টুকরা যে দিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এই পানির মধ্যে পড়ার সাথে সাথেই কিন্তু 0 থেকে তাপমাত্রা বাড়া শুরু হবে না, কারণ এখানে একটা পর্ব বাকি আছে। সর্বপ্রথম কিন্তু বরফটা গলবে। আবারও কথাটা রিপিট করছি আমি, এই বরফের ভিতরে দেওয়ার কারণে সর্বপ্রথম বরফটা গলবে। বরফটা গলবে কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেমন পানি সম্ভব, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফও সম্ভব। তাহলে আমি দিব এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, সেই বরফটা গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, তারপরে হলো তাপমাত্রা বাড়া শুরু হবে। এখন এই যে বরফ গলতে যে কতটুকু তাপ লাগবে সেটা কোথা থেকে পাবো? বরফ গলতে যতটুকু তাপ লাগবে সেটা পাবো গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপের সূত্র থেকে। সোজা কথা, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ ব্যবহার করে সুপ্ততাপ বের করার একটা ফর্মুলা আছে। আমরা দুইটা অঙ্ক করছিলাম সুপ্ততাপের, একটা হচ্ছে বরফ গলার অঙ্ক, আরেকটা ছিল বাষ্পীভবনের অঙ্ক, কিভাবে পানি বাষ্পে পরিণত করা যায়। তখন আমরা লিখছিলাম কিউ সমান এম ইন্টু এল এফ, কিউ সমান এম ইন্টু এল বি। তাহলে ওই কিউ সমান এম ইন্টু এল এফ দিয়ে প্রথমে বরফটা গলায় নিতে হবে। ওই যে বরফ গলতে যে তাপটা লাগবে সেটা কিন্তু আমার গৃহীত তাপের মধ্যে পড়ে। তাহলে এটা হলো আজকের এই অঙ্কের অতিরিক্ত অংশ, যেটা এর আগে ছিল না। আবারও বলি, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে অতিরিক্ত অংশটা কখন থাকবে সেটা বুঝবো কিভাবে? যদি আমার কোনো অঙ্কের ভেতরে এরকম বরফ দেওয়া হয় সরাসরি, তাহলে আমার মনে রাখতে হবে যে বরফটা গলার আগে একটা সুপ্ত তাপের অতিরিক্ত অংশ থাকবে, সেটা এম ইন্টু এল এফ। সেম ঘটনাটা ঘটবে তোমার যদি এখানে বরফ না দিয়ে আজকে আমি জলীয় বাষ্প দিই, তাহলে তোমার মাথায় রাখতে হবে একটা অতিরিক্ত অংশ হবে, সেটা হলো জলীয় বাষ্পের জন্য, সেটা হচ্ছে কিউ সমান এম ইন্টু এল বি। তাহলে শুধু বরফ দেওয়ার কারণে আমার এই অতিরিক্ত অংশটা আমার এখানে যুক্ত হইতেছে, সেটা গৃহীত তাপের মধ্যে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে গৃহীত তাপ হবে দুইবারে, ওইটার সাথে তারপরে আরেকবার। আগে আমরা যেটা জানতাম গৃহীত তাপ, আগের গৃহীত তাপের সাথে এই বরফ গলার তাপটা গিয়ে যোগ হবে, আর বর্জিত তো একবারই হবে। এবার দেখো, বরফের ভর এমন সমান আমার এখানে 100 গ্রাম দেওয়া ছিল, যে বরফের ভর 100 গ্রাম, সেটাকে আমরা কিলোগ্রাম বানাইলাম। আর পানির ভর ছিল 1 লিটার, এটাকে আমি 1 কেজি বানাইলাম। আর বরফের আদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা সবসময় দিলি আমরা বরফের আদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিব। তারপরে হচ্ছে পানির আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা দেখতে পাচ্ছি, খুব সহজ ব্যাপার। আচ্ছা, এরপরে অঙ্ক করার হ্যাঁ, আদি তাপমাত্রা পানির আদি তাপমাত্রা, হ্যাঁ, এই যে পানি কিন্তু প্রথমে ঠিকই আছে, পানির আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো দেন দুইটা মিলে হয়তো বা মিশ্রণের একটা তাপমাত্রা হবে, সেটা তো পরে হবে আমরা জানি। আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের এই জিনিসটা আমি কেন লিখলাম, কারণ ওই যে যেহেতু বরফ আছে, প্রথমে বরফকে গলতে হবে, সুতরাং সুপ্ত তাপের ব্যবহার হবে, এই জন্য আমি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ নিয়ে আসছি। আর পানির আপেক্ষিক তাপটা এখানে লাগবে, কারণ যখন বরফ গলে যাবে, যতক্ষণ বরফ না গলবে ততক্ষণ তো বরফ, গলে যাওয়ার পরে তো পানি হয়ে গেছে, তারপরে হিসাবের ভেতরে তো আমার পানির আপেক্ষিক তাপ ব্যবহার করতে হবে। তবে পানির আপেক্ষিক তাপ দুই জায়গায় ব্যবহার হবে আগের মতো।
আমার বের করতে হবে পানির চূড়ান্ত তাপ T সমান তাপ। তাহলে ওই যে চূড়ান্ত তাপ তার মানে T1 এবং T2 দুইটা মিলে কত হবে সেটা বের করতে হবে। কিন্তু ওই একটা অতিরিক্ত ধাপ সেটা সহজে হচ্ছে না, সেটা হলো প্রথমে বরফ গলার ব্যাপারটা আমার খুব ভালোভাবে মাথায় রাখতে হচ্ছে। সেটা কি? যেমন এই যে বরফ গলতে প্রয়োজনীয় তাপ, তাহলে Q1 সমান আমরা সূত্র জানি M ইন্টু L, কিন্তু এখানে আমি লিখবো M1 ইন্টু LF, কারণ আমি তো বরফের ভরকে M1 ধরছি আর এই যে বরফের সুপ্ত তাপকে আমি LF ধরছি, সুতরাং এটা হবে M1 ইন্টু LF। একদম সহজ ব্যাপার, সবাই লক্ষ্য করো, M1 ইন্টু LF। এই যে তাহলে এটুকু আমার অতিরিক্ত অংশ, বরফ গলতে প্রয়োজনীয় তাপ, এটা আমার হিসাবের অতিরিক্ত অংশ M1 ইন্টু LF, বরফ গলতে প্রয়োজনীয় তাপ। এরপরে চলে আসলাম, এখন আমার এই যে এইটুকু তাপের পরে কিন্তু আমার বরফ গলে গেছে, এবার আমার বরফ গলা শেষ। এবার সেই বরফের তাপমাত্রা T°C পৌঁছাতে প্রয়োজনীয় তাপ। এখন বলতে পারো স্যার বরফের তাপমাত্রা T°তে পৌঁছাবে কেন? টি তো আমার শেষ তাপমাত্রা, বরফ তো প্রথমে 0°C তাপমাত্রায় ছিল, তাহলে 0 থেকে সে তো শেষ অবস্থায় পৌঁছাবে, আর শেষ অবস্থায় কত তাপমাত্রা হবে সেটা আমি বলছি T°C। এই জন্যই বলছি যে বরফের তাপমাত্রা T°তে পৌঁছাতে প্রয়োজনীয় তাপ, এই যে এটা আমাদের এবার Q2, এটা আমাদের আগের মতোই, Q2 সমান MS এই যে T মাইনাস Q1, তাহলে M হচ্ছে M1 যেহেতু বললাম বরফের বর, আর S এখন কিন্তু আর আমার বরফ নাই, পানি হয়ে গেছে, কারণ বরফ যেহেতু গলে গেছে Q1 অংশে, এখন আমার পানি হয়ে গেছে, তাই আমরা পানির আপেক্ষিক তাপটাই কিন্তু নিছি S। কিন্তু তাপমাত্রার যে ব্যবধান সেখানে যদি আমি চিন্তা করি, তাহলে T1 ছিল পানির আদি তাপমাত্রা, T1 এর চেয়ে তো T বড় পানির যেহেতু, এই জন্য আমি লিখছি T মাইনাস T1, এটা আমরা আগেই জানি পূর্বে। আচ্ছা, এবার বরফের আর পানি কর্তৃক বর্জিত তাপ, এটা কোন পানির বর্জিত তাপ? যেই পানির তাপমাত্রা ছিল 30°C, তাহলে যেই পানির তাপমাত্রা ছিল 30°C সেই পানি কর্তৃক বর্জিত তাপ Q3 সমান আমাদের ওই যে সূত্র, ওই যে MS T2 মাইনাস T1। তাহলে যেহেতু এখানে পানির কথা বলছি তাই পানির বর নিলাম M2, আর S কিন্তু ওই যে আগেরটাই, ওই যে এটা যেহেতু পানি, এখন কিন্তু পানি হয়ে গেছে, কারণ বরফ গলার পরেও 0 তাপমাত্রা সেটাও পানি, আর এই 30°C পানি, এই জন্য S ইন্টু T2 মাইনাস T, কারণ এখানে আবার এই T তো আমার শেষ তাপমাত্রা হবে, আর প্রথম তাপমাত্রা ছিল T2, এই দুটার মধ্যে আবার T2 বড়, তাই T2 মাইনাস T। এবার এখানে আমরা যেটা করবো সেটা হলো ক্যালোরিমিটারের মূলনীতি থেকে যে বিষয়টা আমরা আগে জানি সেটা হলো গৃহীত সমান বর্জিত তাপ। ঠিক আছে, গতকালের দুইটা অঙ্কে গৃহীত তাপ সমান বর্জিত তাপ লেখার পরে আমি গৃহীততে একটা লিখছিলাম, বর্জিততে একটা লিখছিলাম, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, আজকে কিন্তু গৃহীত তাপ দুইটা, এই জন্য গৃহীত তাপের জায়গায় লিখবো Q1 প্লাস Q2, কারণ এটাও কিন্তু আমার গৃহীত তাপ। Q1 প্লাস Q2 সমান বর্জিত তাপ হচ্ছে Q3। তাহলে এবার আমি এই সমীকরণের মধ্যে যাবতীয় জায়গায় মান বসায় ফেলবো। Q1 এর জায়গায় আমি লিখবো M1 ইন্টু LF, দেখো M1 এর মানও জানা আছে, LF এর মান জানা আছে, এরপর Q2 এর মান বসাবো, Q3 এর মান বসাবো, এবং এই সমস্ত জায়গা থেকে এইটুকু কাজ তোমাদের জন্য বাকি রাখছি। হিসেব করে এখান থেকে সে আগের মতো দেখবা T ছাড়া বাকি সব মানই জানা আছে, সুতরাং ওখান থেকে হিসেব করে আমরা T এর মান বের করতে পারবো। তোমাদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলি, যে এই অতিরিক্ত অংশটাই তো আজকে তোমার কাছে ঝামেলা মনে হইতেছে, এটা কেন হলো? এই বরফ গলতে প্রয়োজনীয় তাপ, এটা শুধুমাত্র বরফের টুকরা দিলে হবে, আর জলীয় বাষ্প যদি আমার প্রশ্ন দেওয়া হয়, এই দুইটা জায়গায় আমার এই অতিরিক্ত অংশটা হবে, এটা অন্য ক্ষেত্রে আর এটা থাকবে না, নরমাল আগের মতো Q1 সমান Q2 সেটা। আচ্ছা, এর পরের অংশ হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। এই বিষয়টা নিয়ে শুরুতে তোমাদের একবার বলছিলাম যে চাপ, যে চাপের উপরে যে নির্ভর করে গলনাঙ্কের মান বা স্ফুটনাঙ্কের মান, সেরকম একটা ব্যাপার। এটা আসলে কিছুটা প্র্যাকটিক্যাল বেসড, আমি যতদূর সম্ভব বলবো, তোমরা হয়তো বা নিজেরা আবার এটা প্র্যাকটিক্যালি দেখবা। এখানে যে আলোচনাটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব, আচ্ছা বিষয়টা একটু শিরোনামটা ক্লিয়ার করি আগে তোমাদের, কারণ শিরোনামটা একটু ক্লিয়ার করার দরকার আছে যে আসলে আমি কি নিয়ে কি বলতে চাচ্ছি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব, আচ্ছা এটা আমরা খুব ভালোভাবে জানি যে প্রত্যেকটা পদার্থের স্পেসিফিক ভাবে একটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে। আমি পানিকে নিয়ে বলবো, কারণ পানিটা আমাদের সবসময় হাতের কাছে থাকে। যেমন পানির গলনাঙ্ক 0°C, স্ফুটনাঙ্ক 100°C। কিন্তু চাপের প্রভাব মানে শুধু চাপ প্রয়োগের মাধ্যমে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান পরিবর্তন করা যায়, শুধু চাপ দিয়া, মানে শুধু চাপ প্রয়োগ করার কারণে এই গলনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে এবং স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, এই মানটা থাকবে না, এরকম একটা ব্যাপার আছে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে চাপের প্রভাবে। তবে চাপের প্রভাবে স্ফুটনাঙ্কের পরিবর্তনটা মনে রাখা সহজ, কিন্তু চাপের প্রভাবে গলনাঙ্কের পরিবর্তনটা মনে রাখা একটু কঠিন। আমি হয়তো এখানে বলে দিব, তোমাদের মাথায় রাখতে হবে। তো স্ফুটনাঙ্কের পরিবর্তনটা যেহেতু একটু সহজ, সেজন্য আমি আগে হয়তো স্ফুটনাঙ্কের কথাটা বলি, যে স্ফুটনাঙ্ক আর চাপের সম্পর্কটা হচ্ছে এরকম, যে যদি কোনো পদার্থের চাপ বাড়ানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর চাপ কমাইলে স্ফুটনাঙ্ক কমে যায়। আমি কথাটা বলছি, আবারও কথাটা শুনে নাও, বইয়ে হয়তো ব্যাপারে কথাটা পাওয়া যাবে কিনা আমি জানি না, যে কোনো পদার্থের উপর যদি চাপ বাড়িয়ে দেওয়া হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, আর চাপ কমিয়ে দিলে স্ফুটনাঙ্ক কমে যাবে।
হ্যাঁ, এখন অনেকে বলতে পারে স্যার বুঝি নাই বিষয়টা, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আছে প্রেসার কুকারে। আমরা জানি যে প্রেসার কুকার দিয়ে রান্না করা হয়, রান্নাটা খুব দ্রুত সিদ্ধ হয়। যেমন স্বাভাবিকভাবে আমরা জানি যে বা কোনো বস্তু 100°C তাপমাত্রায়, অর্থাৎ পানি 100°C তাপমাত্রায় ফুটতে থাকে, কিন্তু তুমি যে প্রেসার কুকার বললাম তার ভিতরে পানি কিন্তু 120°C তাপমাত্রায় ফোটে। এর কারণ হলো তার ভিতরে কিন্তু যে আটকে থাকে চাপ, ভেতরে কিন্তু একটা চাপ পড়ে, যে শব্দ হয় দেখো তোমরা যখন বাহিরে বের হয়, তারপরে প্রেসার কুকার, তার মানে ভেতরে যে চাপটাকে আটকে রাখা হয়। তো চাপ আটকে রেখে কিন্তু প্রেসার কুকারের স্ফুটনাঙ্ককে 120° পর্যন্ত করে দেওয়া হলো। তার মানে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। আবার চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়, তার একটা সুন্দর উদাহরণ তোমাদের দিয়ে দিই, অন্তত বাস্তব উদাহরণ, সেটা হলো সুউচ্চ পাহাড়ের উপরে। অর্থাৎ কেউ যদি সুউচ্চ পাহাড়ের উপরে চলে যায় তাহলে সেখানে গিয়ে রান্না করা খুব দুরূহ। কেন? যেমন এরকম একটা এক্সাম্পল আছে, তুমি যদি এভারেস্টের চূড়ায় গিয়ে রান্না করতে যাও তাহলে 70°C তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যাবে। কারণ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় চাপ কিন্তু তত কমতে থাকে। আমরা জানি পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় চাপ তত কমতে থাকে। তাহলে তুমি ভূপৃষ্ঠ থেকে একদম এভারেস্টে চলে গেলা, সেখানে যাওয়ার পর চাপ কমে গেল। চাপ কমে যাওয়ার কারণে কি হলো দেখো, স্ফুটনাঙ্ক কমে গেছে 70°C। তাহলে এই স্ফুটনাঙ্কের ব্যাপারটা শেষ হলো। এবার আমি গলনাঙ্ক নিয়ে কথা বলি। গলনাঙ্কের উপর চাপের প্রভাবটা মনে রাখা একটু জটিল। কেন জটিল? কারণ এটা অ্যাজ ইউজুয়াল মনে রাখা যায় না, বুঝতে হয়, খুব টেকনিক্যালি মনে রাখতে হয় যে গলনাঙ্কের উপর চাপের প্রভাবটা কি। গলনাঙ্কের উপর চাপের প্রভাব হচ্ছে এই রকম যে গলনাঙ্ক বাড়বে না কমবে চাপ প্রয়োগ করলে, সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের গঠনগত বিষয়ের উপর নির্ভর করে যে পদার্থটা আসলে কোন ধরনের। যেমন দুই ধরনের পদার্থ আছে। কিরকম? কিছু কিছু পদার্থ আছে গললে আয়তনে বাড়ে, আবার কিছু আছে গললে আয়তনে কমে। যেমন তোমরা খুব ভালোভাবে জানো যে পানি কিন্তু বরফ হইলে বাড়ে, অর্থাৎ তাহলে বরফটা গলে গেলে পানি হলে কিন্তু কমে যায়। যেমন আমরা জানি যে আমরা একটা কাচের বোতলে যদি পানি রেখে ফ্রিজের ভিতরে রাখি তাহলে কিন্তু বোতল ফেটে যাবে, কারণ যখন বরফ হবে সে পরিমাণে বেড়ে যাবে। আর প্লাস্টিকেটা রাখলে দেখবা যে প্লাস্টিকের বোতলটা একদম আরো মানে ওই যে তোমার এবড়ো থেবড়ো জায়গাগুলো সমান হয়ে গেছে। তাহলে পানি কিন্তু বরফ থেকে পানি হলে পরিমাণে কমে যায়। আবার মমের ক্ষেত্রে কিন্তু উল্টা ঘটনা, সেটা আবার বেড়ে যায়। অর্থাৎ তাহলে এরকম কিছু পদার্থ আছে যেগুলো গলার কারণে আয়তন কমে যায়, আবার কিছু আছে আয়তন বেড়ে যায়। তাহলে এই দুই ধরনের পদার্থের ব্যাপারটা আগে ক্লিয়ার হচ্ছে। তো আমি আবারও তোমাদের সুস্পষ্ট করে বলছি, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে গলানোর পরে, গলে যাওয়ার পরে আয়তন কমে যাবে, যে সকল পদার্থ গলানোর কারণে আয়তন কমে যাবে তাদের উপর চাপ প্রয়োগ করলে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কমে যাবে। তাহলে গলনাঙ্ক কমে যাবে যে গলার কারণে আয়তন কমে যায়, আয়তন যার কমে যায় তার উপরে চাপ দিলে তার গলনাঙ্ক কমে যায়। বাট যে সমস্ত পদার্থ গলানোর কারণে আয়তন বেড়ে যায় তাদের উপর যদি কেউ বাইরে থেকে চাপ প্রয়োগ করে তাহলে গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে একটা অল্প কথায় দেখো যে স্ফুটনাঙ্কের ব্যাখ্যাটা যেমন সহজে দিয়ে দিলাম, যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, কিন্তু এই তোমার গলনাঙ্কের উপর তো সেটা হইলো না। চাপ বাড়াইলে বাড়ে বা কমে এরকম তো না কখনোই, মানে বাড়াইলে বাড়তেও পারে কমতেও পারে, কমাইলে কমতেও পারে বাড়তেও পারে। তাহলে সে বিষয়টা ডিপেন্ড করতেছে পদার্থের গঠনের উপরে, মানে তার গঠনটা কিরকম। তাকে যদি আমরা তরলে রূপান্তর করি, কঠিন থেকে তরলে রূপান্তর করি, তাহলে তার আয়তন বাড়ে না কমে, এই আয়তন বাড়ে না কমে এটার উপর নির্ভর করতেছে যে তার উপরে চাপ দিলে তার গলনাঙ্ক কমবে না বাড়বে। তো যাই হোক, আমি বেশ সময় নিয়ে বললাম বিষয়গুলো। এখন আমরা এর উপরে কিছু প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে পুনঃশীলী ভবন কাকে বলে। আচ্ছা, পুনঃশীলী ভবন আসলে শব্দটা ব্যাখ্যা করতে গেলে ভালো বোঝা যায়। যেমন পুনঃ শব্দের মানে কিন্তু পুনরায়, আর শিলী ভবন, শিলী মানে কিন্তু শিলা মানে পাথর, তার মানে পুনরায় পাথর বা শিলা অর্থাৎ জমে গেছে। শিলী মানে কিন্তু জমে থাকা, তাহলে পুনরায় জমে গেছে, তাহলে পুনঃশীলী ভবন মানে পুনরায় জমছে। তাহলে পুনরায় জমছে এই কথাটার মানে কিন্তু তুমি বোঝো যে নিচে একটা সময় সে জমানো ছিল, হ্যাঁ, তারপরে হয়তো মাঝে আবার সে গলে গেছে, পুনরায় আবার সে জমে গেছে। যেহেতু পুনঃশীলী ভবন বলছি, তার মানে সে পুনরায় আবার হয়তো তোমার জমে গেছে, এরকম ব্যাপারটা পুনঃশীলী ভবন। তা আসলে ঘটনা তাই ঘটে পুনঃশীলী ভবনে। একটা কঠিন পদার্থকে চাপ প্রয়োগের মাধ্যমে যদি তরলে পরিণত করে পুনরায় সে চাপকে সরিয়ে নেওয়ার পরে যদি পুনরায় আবার সে কঠিন হয়ে যায়, তাহলে পুনঃশীলী ভবন মানে কঠিনটা তরলে আবার পুনরায় কঠিনে পরিণত হয়েছে। চাপ প্রয়োগে কঠিন বস্তুকে তরলে পরিণত করে আবার চাপ হ্রাস করে কঠিন অবস্থায় ফিরিয়ে আনাকে চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় ফিরিয়ে আনাকে পুনঃশীলী ভবন বলে। তার মানে কঠিনকে চাপ দিলে তরলে পরিণত করে আবার পুনরায় সেই চাপ কমায় আবার পুনরায় তোমার আবার কঠিন অবস্থায় রূপান্তর করাকে পুনঃশীলী ভবন বলে। এবার প্র্যাকটিক্যালি আসি, পুনঃশীলী ভবনের ব্যবহারটা কোথায় আছে। পুনঃশীলী ভবনের ব্যবহার আছে, এখানে দেখতে পারো একটা এক্সাম্পল আছে সুন্দর, দুই টুকরা বরফ একসঙ্গে চেপে ধরলে জোড়া লেগে যাবে, এটা পুনঃশীলী ভবনের কারণে।
হ্যাঁ, তো কিরকম, যেমন 2 টুকরা বরফ যদি তুমি একসাথে চেপে দাও, তো এটা আসলে আমাদের হাত দিয়ে, এখানে কিছু ব্যাপার আছে প্র্যাকটিক্যালি ভালোভাবে মনে রাখতে হবে। আমি যখন বরফটাকে আমার হাত দিয়ে ধরবো, তখন কিন্তু হাতের সাথে বরফ লাগানো যাবে না, মাঝখানে গ্লাভ বা অন্য কিছু রাখতে হবে অপরিবাহী, যার ভিতরে দিয়ে তাপ যায় না। কারণ আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু অনেক বেশি, আমাদের শরীরের ভিতরে কিন্তু তোমার 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সুতরাং শরীর কিন্তু গরম, সেই কারণে বরফ এমনি গলে যাবে, সেই কারণটা না। সেই জন্য তোমাকে হাত দিয়ে না ধরে অন্য কোনো কিছু দিয়ে ধরতে হবে। তো 2 টুকরা বরফকে একসাথে যখন তুমি চাপ দিয়ে ধরবা, তখন যেই বরাবর চাপ দিবা, বরফের সাথে বরফের চাপ লাইগা, চাপ পড়ার কারণে সেই জায়গায় গলনাঙ্ক কমে যাব। ওই যে বলছি যে বরফ কঠিন থেকে তরল হলে আয়তনে কমে যায়, সুতরাং তার চাপ দিলে তার গলনাঙ্ক কমে যায়। এই জন্য যেই বরাবর তুমি 2টা বরফের টুকরা চাপ দিবা, সেই বরাবর গলনাঙ্ক কমে যাব। এখন গলনাঙ্ক কমে যাওয়ার পর তুমি কি করলা, চাপ দেওয়ার পর আবার চাপটা সরাই নিলা, কিছুক্ষণ পরে আবার কি হবো, জোড়া লেগে যাবো, কারণ তুমি তো চাপ সরাই নিছো, আবার গলনাঙ্ক বেড়ে গেছে, এবার কিন্তু জমে গেছে। তার মানে 2টা বরফের টুকরা একসাথে জমে যাবে। তবে এটা তো যে কোনো পরিবেশে করলে হবে না, ওইরকম কম তাপমাত্রার পরিবেশে করতে হবে। এই ঘটনাটা, এই যে 2 টুকরা বরফকে একসাথে চেপে ধরলে জোড়া লেগে যায়, কারণ বরফ দুটির স্পর্শ তলে চাপ পড়ায়, সেখানের গলনাঙ্ক কমে, গলনাঙ্ক 0-র চেয়ে কম হয়। চাপ অপসারণ করলে পুনরায় আবার 0 হয়, তাই স্পর্শ তলে আবার জমে যায়, এভাবে দুটো আসলে জমে যায়। এটা হচ্ছে, এটা নিয়ে অনেকে জাদুও দেখায়। জাদুর ঘটনাটা যদি বলি, যে এরকম, যে জাদুর ব্যাপারটা হয় এরকম, যে একটা বরফের উপরে জাস্ট একটা ওই যে লোহার চিকন গুণা উপর দিয়ে ঝুলিয়ে দুই দিকে 1 কেজি 1 কেজি 2 কেজি এরকম হয়তো বা বর বেঁধে দেওয়া হয়। পরে ওই বরের কারণে ওই গুণা তোমার এর উপরে ওই যে বরফের উপরে চাপ দেয়, আর ধীরে ধীরে চাপের কারণে বরফটা গলে ধীরে ধীরে ওই গুণাটা বরফের ভিতরে প্রবেশ করতে থাকে। আর উপরে যখন চাপ কমে যায়, তখন আবার উপর দিয়ে আটকে যায়, আস্তে 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 গুণাটা একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তো মনে হয় একটা জাদু, যে কি ব্যাপার, যে বরফের ভিতর দিয়ে গুণাটা এই মাথায় চলে আসছে, অথচ বরফটা গলে না, আসলে গলছে, যে জায়গায় চাপ পড়ছে সেই জায়গায় গলছে, চাপটা সরে যাওয়ার পর আবার জমে গেছে, বরফ কিন্তু ঠিকই জমে গেছে, আর ওটা কিন্তু একদম এক দিক থেকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক কেন, এটা আমি একটু আগেই বললাম, ওই যে ওইটাই কারণ। এই যে তোমার উচ্চ পাহাড়ে গেলে স্ফুটনাঙ্ক যায় কমে। আর রান্না করার ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের একটা ব্যাপার আছে। হ্যাঁ, স্ফুটনাঙ্কের ব্যাপারটা কি, রান্না করার ক্ষেত্রে এরকম আমরা জানি যে পানি যখন বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে যখন পানিটা উড়তে শুরু করে, তখন কিন্তু আর তাপটা খুব একটা কাজে লাগে না। সুতরাং ওই পানিটা বাষ্প হওয়ার আগ পর্যন্ত তুমি যে তাপটা দাও, সেটা তোমার রান্না করা জিনিসের গায়ে লাগে। এই জন্য অনেক সময় দেখবা যে তোমাদের বাড়িতে যখন রান্না করা হয়, দেখা গেল যে গরু মাংস বা এরকম যে জিনিসগুলো অর্থাৎ রান্না করতে একটু সময় লাগে, ওগুলো দেখা যাচ্ছে যে পুরোপুরি সিদ্ধ হয় নাই বা রাঙা হয়, রান্না রান্না হয় নাই, এরকম অবস্থায় হলে আবার কি করা হয়, ওই রান্নার জিনিসের ভেতরে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়। ঠান্ডা পানি ঢেলে দিলে কি হবে, যে আগে যে পানিটা গরম হয়ে বাষ্প হয়ে চলে যাচ্ছিল, তার সাথে ঠান্ডা পানি দেওয়ার কারণে ওটা আবার স্বাভাবিক অবস্থায় আসে, আবার পুনরায় তাপ গ্রহণ করে সে আবার ওই তোমার বাষ্প হওয়ার জন্য রেডি হয়। আর এর মাঝখানে ওই জিনিসটা তাপ গ্রহণ করতে থাকে। এই এই যে বায়ুমণ্ডলের চাপ নির্ভর করে উচ্চতা এবং ঘনত্বের উপর। ভূপৃষ্ঠের সাধারণ চাপ হলো 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, এটা আমরা জানি যে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ সমুদ্র। আর ভূপৃষ্ঠ বলতে কিন্তু কোন জায়গায় ধরা হয়, সমুদ্র সমতল ধরা হয়। যেমন এটা একটা সহজ ব্যাপার, যে আমি যদি তোমাকে বলি যে তুমি এত মিটার উপরে গেছো ভূপৃষ্ঠ থেকে, তুমি ভূপৃষ্ঠের কোন জায়গা থেকে ধরবা? আর যেমন শরীয়তপুরের উচ্চতা আর দিনাজপুরের উচ্চতা তো সমান না, তুমি তো ধরো উপরের দিকে উঠছেন, তুমি বললো আমি 100 ফুট উপরে আছি, 100 ফুট উপরে তুমি পৃষ্ঠ থেকে আসো, কোন জায়গা থেকে আসো? এই জন্য এটা ধরা যাবে না, ধরতে হবে পানির লেভেল। আমাদের পানির লেভেলটা যেখানে আছে সেই জায়গা থেকে উচ্চতা ধরতে হবে, কারণ আমরা সারা বাংলাদেশের সব নদীগুলো একটার সাথে একটা সংযোগ আছে। সুতরাং শরীয়তপুরের পানির লেভেল আর দিনাজপুরের পানির লেভেলটা এক সমান আছে, এই জন্য পানির লেভেল থেকে উচ্চতা মাপতে হয় সবসময়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে, উপরে গেলে আমরা জানি কম তাপমাত্রায় পানি ফুটতে থাকে, এজন্য সুউচ্চ পাহাড়ে রান্না করা দুরূহ সম্ভব না। এর উপরে কিছু এমসিকিউ আছে, দেখো 2 টুকরা বরফের স্পর্শ তলে চাপ দিলে গলনাঙ্ক 0-র চেয়ে কমে যায়। ওই যে যেটা বললাম, 0 ডিগ্রির চেয়ে কমে যায় বলেই কিন্তু সে তরল হয়ে যায়, তারপরে আবার চাপ সরাই নিলে সে আবার জমে যায়। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। হ্যাঁ, এই যে বলা আছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, গলনাঙ্ক কমে যায় চাপ বাড়লে। বরফ গলে গেলে আয়তন হ্রাস পায়, যে বরফ গলে গেলে আয়তন হ্রাস পায়, এটা হলো মূল কারণ। এই জন্য যে বরফটা কিন্তু গলে গেলে আয়তন হ্রাস পায়, যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে চিনবো কিভাবে। এবার চাপ বাড়লে মোমের গলনাঙ্ক বৃদ্ধি পায়। তো চাপ বাড়লে মোমের আবার গলনাঙ্ক কেন বৃদ্ধি পায়? কারণ মোম গলে গেলে আয়তন বৃদ্ধি পায়। আমি যে জিনিসটা ব্যাখ্যা তোমাদের আগে দিয়েছি, যে আসলে কিভাবে বুঝবো সেটা আমি ব্র্যাকেটে দিয়ে দিছি, যে বরফের গলনাঙ্ক হ্রাস পায় এর কারণ হলো বরফ গললে আয়তনে হ্রাস পায়। আবার চাপ বাড়লে মোমের গলনাঙ্ক বৃদ্ধি পায় এর কারণ হলো মোম গললে আয়তন বৃদ্ধি পায়। এটা হলো মূল কথা। এই মূল কথাটা ঠিক রাখার জন্য তাহলে আমার দেখতে হবে তার গঠনটা কেমন, সে গললে কি আয়তনে বাড়ে না কমে, এটার উপর ডিপেন্ড করবে। সকল পদার্থের ক্ষেত্রেই চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে, সেটা আমি তোমাদের বলছি খুব সুন্দরভাবে, যে স্ফুটনাঙ্কে কোনো ঝামেলা নাই, পদার্থ যেমনই হোক না কেন, চাপ বাড়ছে স্ফুটনাঙ্ক বাড়ছে, কমছে কমছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। গ্যাসকে চাপ দিলে তার গলনাঙ্ক বেড়ে যায়, এটা মনে রাখতে হবে। এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ কম হয়, আমরা জানি এভারেস্টের চূড়ায় সেটা 30% হয়। পানির স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি সেলসিয়াস, তাই রান্না করা দুরূহ। মানে এভারেস্টের চূড়ায় গেলে তো বায়ুর চাপ কম হয় আমরা জানি, কিন্তু বায়ুর চাপ কমে কত হয়? 30% হয়।
এভারেস্টের চূড়ায় পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুর চাপ, পৃথিবী পৃষ্ঠে যে বায়ুর চাপ আছে তার 30%, মানে 3/1 চাইতেও কম হয়। আর পানির স্ফুটনাঙ্ক ওখানে 70°, পৃথিবীতে 100। এই জন্য রান্না করা দুর্বল। প্রেসার কুকারে এই যে পানির স্ফুটনাঙ্ক 120, এটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছি, যদিও বইয়ে নাই, যে 120° হয়ে যায় স্ফুটনাঙ্ক, এই জন্য রান্না করা সহজ। আর স্বাভাবিক চাপে 76 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক 100, এটা আমরা জানি। আমরা তো জানি যে আমাদের আশেপাশে যে স্বাভাবিক পরিবেশে পানির স্ফুটনাঙ্ক, আমি বলছি 100 কেন, কারণ আমরা 76 সেন্টিমিটার পারদ চাপে আছি। কিন্তু এখন পারদ চাপ যদি পরিবর্তন হয় তাহলে তো স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। এই ব্যাপারটা একটু ভালোভাবে লক্ষ্য করে, এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, বইয়ে পাবা না। যে আমি বললাম স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক 100, সুন্দর, মেনে নিলাম 100। তো 100 যে বললাম স্ফুটনাঙ্ক কতটুকু চাপে, 76 সেন্টিমিটার চাপে। এখন তুমি এমন একটা জায়গায় চলে গেছো সেখানে 76 সেন্টিমিটার পারদ চাপ নাই, কম বা বেশি আছে। তো এই কম বা বেশি থাকার কারণে স্ফুটনাঙ্কের পরিবর্তনটা কেমনে বুঝবো? হ্যাঁ, এখন এই 76 সেন্টিমিটারের চাইতে পারদ চাপের কম বেশি দেখবো 2.7 সেন্টিমিটার। অর্থাৎ 76 সেন্টিমিটার থেকে 2.7 সেন্টিমিটার পারদ চাপের পরিবর্তনের জন্য স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি পরিবর্তন হবে। যে বোঝো নাই তার জন্য আবার একটু উদাহরণ দিয়ে বলি। মনে করো 76 সেন্টিমিটার পারদ চাপের জন্য স্ফুটনাঙ্ক 100°। এখন যদি কোনো জায়গায় দেখা যায় 76 সেন্টিমিটার নাই, 2.7 সেন্টিমিটার কম আছে, 2.7 সেন্টিমিটার যদি কম থাকে তাহলে কিন্তু হবে 73.2.7, তার মানে 73.3 সেন্টিমিটার পারদ চাপ। তো তুমি যদি আমাকে বলো 73.3 সেন্টিমিটার পারদ চাপ, তাহলে তোমার এই 73.3 ব্যাখ্যাটা আমি কিভাবে দিব, যে যেহেতু 73.3 এত সেন্টিমিটার পারদ চাপ, তাহলে তোমার কমে গেছে কতটুকু, তোমাকে জিজ্ঞেস করবো। তো তুমি তো অবশ্যই আমাকে বলবা যে 2.7। আমি বলবো আচ্ছা, তাহলে 2.7 কমে যাওয়ার জন্য স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি কমে যাবে, 99 হবে। আবার তুমি বললা যে স্যার আমার তো 76 সেন্টিমিটার পারদ চাপ নাই, আমার আছে 76 আর 2 কত 78.7 সেন্টিমিটার পারদ চাপ। আচ্ছা, তাহলে তো তোমার সেন্টিমিটারের পারদ চাপ বাড়ছে, কত বাড়ছে? 2.7। 2.7 এর জন্য স্ফুটনাঙ্ক বেড়ে যাবে 101°। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, বায়ু শূন্য স্থানে বরফের স্ফুটনাঙ্ক কত? বায়ু শূন্য স্থানে বরফের স্ফুটনাঙ্ক এই যে বললাম যেটা, আচ্ছা আমাদের যে জায়গায় বায়ু শূন্য স্থানে থাকবে সেখানে কিন্তু স্ফুটনাঙ্ক না গলনাঙ্ক কমে যায়। একটু আগে বলছিলাম যে বরফের গলনাঙ্ক কিন্তু চাপ দিলে সেখানে কমে যায়। তো কোনো জায়গায় যদি বায়ু না থাকে তাহলে তো বায়ুর চাপটা সেখানে কাজ করবে না, তাই গলনাঙ্ক কমে এত হবে। এটা এমসিকিউর জন্য দিছি, এমনি অন্য কোনো কাজে লাগবে না। জিরুতা উষ্ণতার 100 সিসি পানি জমে এত বরফে পরিণত। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম যে পানি যখন বরফে পরিণত হয় তখন কিন্তু আয়তনে বাড়ে। হ্যাঁ, সেটা ফ্রিজে রাখলে বোঝা যাবে। আমি বলছি কাচের বোতলে রেখে যদি ফ্রিজে রাখো তাহলে খুব ভালোভাবে বুঝবা কিভাবে। যেমন 100 সিসি পানি জমে 109 সিসি বরফে পরিণত হবে। তো এখন তুমি যদি আমাকে জানতে চাও যে স্যার পানি তো বরফ হলে বেড়ে যাবে, তো বেড়ে যে যাবে কি পরিমাণ বাড়বে আমি কোথা থেকে বুঝবো? বই তো কোথাও পাচ্ছি না কি পরিমাণ বাড়বে, তোমার বইয়ে নাই। সেজন্য একটা ধারণা দিয়ে দিচ্ছি যে পানি জমে বরফ হলে আয়তন 9% বাড়ে। 9% বাড়ে মানে কিরকম? যেমন যদি 100 সিসি কেউ নেয় তাহলে 109 সিসি হয়ে যায়। সেম ভাবে 100-র জন্য 9 সিসি বাড়ছে, তুমি যদি 50 সিসি নাও তাহলে কিন্তু 9 বাড়বে না, 4.5 সিসি বাড়বে। এটার একটা রেশিও আমি তোমাদের দিয়ে দিলাম যে আসলে কতটুকুর জন্য